হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি ইংরেজি গ্রামারের একটি বেসিক টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। তো আলোচনা শুরু করার আগে তোমরা যারা যারা আমার ক্লাসে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এই যে পার্টস অফ স্পিচ এই টপিকটা, তোমরা যারা ইংরেজি গ্রামারটাকে একেবারে শূন্য বা জিরো লেভেল থেকে শুরু করতে চাইছো, তোমাদের প্রত্যেকের জন্য ইংরেজি গ্রামারের যতগুলো টপিক রয়েছে সবার আগে এই টপিক সম্পর্কে ধারণা নিতে হবে। এবং সম্প্রতি যে জিআরবিটির প্রিপারেশনের একটা ট্রেন্ড চলছে, সে জিআরবিটি গ্রুপ ডি এর যে ইংরেজি গ্রামারের টপিকগুলো দিয়েছে সেগুলোর মধ্যে প্রথম টপিকটাই হচ্ছে এই পার্টস অফ স্পিচ। সুতরাং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা জিআরবিটি যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এবং যারা ইংরেজি গ্রামারটাকে শিখতে চাইছো তোমাদের প্রত্যেকের জন্য। তো চলো আমরা শুরু করি। পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বুঝি। এই যে আমি কথাগুলো বলছি, প্রত্যেকটা কথার শেষে যে দাড়ি টানছি, এগুলো হচ্ছে এক একটা বাক্য, যেগুলোকে আমরা ইংরেজিতে সেন্টেন্স বলে থাকি। যেটাকে আমরা সেন্টেন্স বলে থাকি ওইটাই হচ্ছে এক একটা স্পিচ। আর পার্ট মানে হচ্ছে অংশ, তার মানে সেন্টেন্সের অংশ। অর্থাৎ আমি যে বাংলাতে কথাগুলো বলছি, আমার এক একটা বাক্যের মধ্যে দেখো ভিন্ন ভিন্ন শব্দ আমি ব্যবহার করছি। এক একটা শব্দের সাথে অন্য কোনো শব্দের কোনো মিল নেই এবং এক একটা শব্দের মধ্য দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ভাবে আমাদের মনের ভাবগুলো প্রকাশ করছি। যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, দেখো, রহিম একজন ভালো ছেলে যে তার ছোট ভাইকে অত্যন্ত ভালোবাসে। এক্ষেত্রে দেখো অনেকগুলো শব্দ আমি ব্যবহার করেছি এই বাক্যটাকে লেখার জন্য। আর এই বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে সেন্টেন্স আকারে লিখি, রহিম ইজ এ গুড বয় হু লাভস হিজ ইয়ঙ্গার ব্রাদার ভেরি মাচ। এক্ষেত্রে দেখো আমি ভিন্ন ভিন্ন ওয়ার্ড ব্যবহার করেছি এবং সেম ওয়ার্ড কিন্তু এখানে একটাও নেই এবং প্রত্যেকটা ওয়ার্ড ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে। সুতরাং এই ক্ষেত্রে যে আমি ইংরেজিতে ভিন্ন ভিন্ন ওয়ার্ডগুলো ব্যবহার করেছি বা বাংলাতে ভিন্ন ভিন্ন শব্দগুলো ব্যবহার করেছি, এই সবগুলো বাক্যের অংশ, এই সবগুলোই হচ্ছে সেন্টেন্সের পার্ট। অর্থাৎ এগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। এবং এই অর্থ অনুসারে, মনের ভাব প্রকাশের ধরন অনুসারে এই যে ওয়ার্ডগুলো রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা আমরা নামকরণ করতে পারি, অর্থাৎ ক্লাসিফিকেশন করতে পারি। এই ক্লাসিফিকেশনগুলো করেই আমরা এই পার্টস অফ স্পিচ এই কথাটা আমরা বলতে পারি। তাহলে আমরা চলো দেখে নেব যে পার্টস অফ স্পিচ কত রকমের আছে, অর্থাৎ আমরা কত ভাবে একটা সেন্টেন্সকে ক্লাসিফিকেশন করেছি এবং কি কি নাম দিয়েছি, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। পার্টস অফ স্পিচ এর যদি প্রকারভেদের কথা আমরা বলি, তাহলে এই পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। তো এই 8 ভাগের মধ্যে প্রথম যে ভাগটা সেটার নাম হচ্ছে নাউন। নাউনের বাংলাটা হচ্ছে বিশেষ্য। আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার আগে এই পার্টগুলো নিয়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। 2 নম্বরে দেখো প্রনাউন, যার বাংলা অর্থ হচ্ছে কি সর্বনাম। 3 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে নাম বিশেষণ। 4 নম্বরে হচ্ছে ভার্ব, যার অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। 5 নম্বরে হচ্ছে অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। 6 নম্বরে হচ্ছে প্রিপোজিশন, যার অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। 7 নম্বরে হচ্ছে কনজাংশন, যার অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। অর্থাৎ আমরা ইংরেজিতেও নামগুলো দেখছি এবং তার বাংলা অর্থগুলো দেখছি। কারণ ইংরেজিতে যেমন আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি, বাংলাতেও আমরা বাক্যের অংশ বলে থাকি। তো বাক্যের এক একটা অংশের যেমন বাংলাতে নাম রয়েছে, তেমনি ইংরেজিতেও নাম রয়েছে। এবং 8 নম্বরে আমরা দেখি ইন্টারজেকশন, যার অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়। এবার এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই একটা ক্লাসের মধ্য দিয়েই আমি পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা দেব। তো নিচে একটা ছকের মাধ্যমে আমি প্রথমত বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেমন এই ক্ষেত্রে নাউন যে বলা হয়েছে, যেমন আমরা সংক্ষেপে যদি বলে থাকি নাউন বিষয়টা কি, নাউনটা হচ্ছে যে কোনো নাম। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে, একটা বাক্যের মধ্যে যখন আমরা কোনো একটা শব্দ ব্যবহার করব এবং ওই শব্দটা যদি কোনো কিছুর নাম বোঝায়, তখনই সেটা হয়ে যাবে কি নাউন। যেমন কোনো একটা ব্যক্তির নাম হতে পারে রহিম, কোনো একটা স্থানের নাম হতে পারে, যেমন এখানে আমি ঢাকা নামটা উল্লেখ করেছি, আমি কলকাতা বলতে পারি, আমি আগরতলা বলতে পারি। যেমন এখানে পয়েট বলেছি, আমি একটা নাম বলেছি। পয়েট কারা? যারা কবি, যারা কবিতা লেখে তাদেরকে পয়েট বলা হয়। তো এগুলো প্রত্যেকটাই কি এক একটা নাউন, কারণ এগুলো নাম বোঝাচ্ছে। এগুলো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, সেগুলোই হচ্ছে নাউন। তারপর 2 নম্বরে হচ্ছে প্রনাউন। প্রনাউন কি? প্রনাউন হচ্ছে
সর্বনাম যেগুলো নামের পরিবর্তে আমরা ব্যবহার করি, নামের পরিবর্তে ব্যবহার করি কিরকম ভাবে, যেমন রহিম, রহিমের পরিবর্তে আমি হি ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি রহিম ভালো ছেলে, সে পড়াশোনা করে, তাহলে এই সেটাকে সেটা হচ্ছে রহিম, সুতরাং এই হিটা হচ্ছে প্রনাউন। সি, আমরা ছেলেদের ক্ষেত্রে হি বলে থাকি, মেয়েদের ক্ষেত্রে বলে থাকি সি। একই রকম ভাবে দে, দেম, দেয়ার, উই, আওয়ার, এগুলো হচ্ছে সবগুলো প্রনাউন। আমি শুধুমাত্র বেসিকটা সংক্ষিপ্ত আকারে বলছি, আমি বিস্তারিত আলোচনাতে যাব, অবশ্যই তোমরা পাশে থাকবে। তো বেসিক আলোচনার পর বা সংক্ষিপ্ত আলোচনার পরে এরপরে যদি আমরা বিস্তারিত আলোচনায় যাই তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা নাউন এবং প্রনাউন সম্পর্কে আমরা জানলাম। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ গুলো সাধারণত কি, এগুলো দুষ গুণ অবস্থা এগুলো প্রকাশ করে, একটা বাক্যের মধ্যে দুষ গুণ অবস্থা প্রকাশ করে, কার, নাউন বা প্রনাউনের। যেমন গুড, ব্যাড, বিউটিফুল, নাইস, ফাইন, এই এক একটা শব্দ এক একটা দুষ বা এক একটা গুণ এক্ষেত্রে প্রকাশ করে। তারপর দেখো ভার্ব। ভার্ব কোনগুলো, ভার্ব হচ্ছে যে শব্দগুলো দিয়ে কোনো কিছু করা বোঝায়, কোনো কিছু কাজ করা বোঝায়। যেমন ডু, গো, স্লিপ, রান, ডান্স, ফাইট, কিল। ডো মানে করা, গো মানে যাওয়া, স্লিপ মানে ঘুমানো, রান মানে দৌড়ানো, ডান্স মানে নাচ করা। অর্থাৎ প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা কাজ করা অর্থে এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তারপর দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া কিভাবে, কখন এবং কোথায় সম্পন্ন হয়, অর্থাৎ কাজটা কিভাবে হয়, কাজটা কখন হয়, কাজটা কোথায় হয়, এই ভাবগুলো প্রকাশ করবে যেই শব্দগুলো দিয়ে। যেমন ওয়েল, ওয়েল মানে ভালো, নাইসলি মানে খুব সুন্দরভাবে, দেয়ার মানে সেখানে, এটা একটা স্থান বা জায়গা বোঝাচ্ছে। এই প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে এক একটা কি, অ্যাডভার্ব। তারপর দেখো প্রিপোজিশন। প্রিপোজিশন গুলো কি, প্রিপোজিশন গুলো এমন কিছু শব্দ যেগুলো বাক্যের মধ্যে কোনো একটা নাউনের আগে বসে বাক্যের মধ্যে অন্য যে শব্দগুলো থাকবে ওইগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করবে। যেমন ইন, ইনটু, ফর, ফ্রম, টু, অফ, এই ধরনের আরো অনেক প্রিপোজিশন রয়েছে যেগুলো নিয়ে আমরা প্রিপোজিশনের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, এবং এই প্রিপোজিশনের ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে, তোমরা দেখে নিও। তারপরে কনজাংশন। কনজাংশন কি, যুক্ত করা। যেমন দুই বা ততোধিক ওয়ার্ড একসাথে যুক্ত করবে, দুই বা ততোধিক ক্লজ বা বাক্যকে একসাথে যুক্ত করবে। যুক্ত করার জন্য আমরা যে ওয়ার্ডগুলো একটা বাক্যের মধ্যে ব্যবহার করি, যেমন এন্ড, বাট, ফর, এস, ইফ, ইয়েট, বিকজ, আনলেস, এই ধরনের শব্দগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি বাক্যগুলোকে যুক্ত করার জন্য, আর এগুলো হচ্ছে এক একটা কনজাংশন। আরেকটা সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি, যেমন আনন্দ, দুঃখ, আবেগ, হঠাৎ প্রকাশিত বিস্ময়, ঘৃণা, ভয়, এগুলো প্রকাশ করবে। আনন্দ, দুঃখ, আবেগ, ঘৃণা, ভয়, এই ধরনের বিস্ময় প্রকাশ করবে, সেগুলোই হচ্ছে ইন্টারজেকশন, যেগুলোকে আমরা ইংরেজিতে অ্যালাস বলে থাকি। অ্যালাস মানে হাই। তারপর ফাই, ফাই মানে ছি। তারপর হাস মানে চুপ। হুররে মানে কি মজা। এই ধরনের যে শব্দগুলো, এবং প্রত্যেকটা শব্দের শেষে দেখো একটা এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এগুলোই হচ্ছে কি, ইন্টারজেকশন। এবার আমরা চলো বিস্তারিত আলোচনায় যাচ্ছি, কারণ এই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা না করলে তোমরা ডেপথ অর্থাৎ গভীরভাবে তোমরা বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিতে পারবে না। এবার চলো নাউন সম্পর্কে আমরা আলোচনা করছি, যে নাউন বা বিশেষ্য বিষয়টা কি। এখানে ইংরেজিতে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, নাউন ইজ দ্য নেম অফ এনি হিউম্যান। হিউম্যান কারা, যেমন আমরা যারা মানুষ রয়েছি আমরা প্রত্যেকে হিউম্যান, যে কোনো মানুষের নাম, যেগুলোকে বাংলায় বলি আমরা ব্যক্তির নাম। অবজেক্ট, প্লেস অর অ্যাকশন, কোনো কাজের নাম হতে পারে, কোনো একটা বস্তুর নাম হতে পারে, কোনো একটা স্থানের নাম হতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের নাম বোঝাবে সেটাই হবে নাউন। যেমন বাংলায় বলা হয়েছে বিশেষ্য হলো কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ক্রিয়ার নাম যখন প্রকাশ করবে সেগুলোকে আমরা কি বলবো, নাউন বলবো। এক্সাম্পল দিলে তোমাদের খুব পরিষ্কার হবে বিষয়টা। যেমন নেম অফ হিউম্যান, ব্যক্তির নাম, যেমন রহিম, তারপর জেরি, টম, এগুলো এক একটা কি, ব্যক্তির নাম। তারপর নেম অফ অবজেক্ট, বস্তুর নাম কোনগুলো, যেমন বুক, তারপর ক্যালকুলেটর, ব্যাম্বো, এগুলো প্রত্যেকটা কি এক একটা বস্তুর নাম। বই, খাতা, কাগজ, কলম, এই যে ঝড়ো পদার্থগুলো সবগুলো হচ্ছে এক একটা কি, বস্তুর নাম। নেম অফ প্লেস, স্থানের নাম, যেমন যে কোনো একটা স্থান হতে পারে, কলকাতা, আগরতলা, দিল্লি, বোম্বাই, প্রত্যেকটা কি এক একটা স্থানের নাম। তারপর নেম অফ অ্যাকশন, ক্রিয়ার নাম, কাজের নাম, যেমন কি, যেমন হেজিটেশন, এটা একটা দ্বিধা, এটা একটা কাজ। তারপর পিউরিফিকেশন, বিশুদ্ধকরণ করা, এটাও একটা কাজের নাম। তারপর ফাংশন, এটাও একটা কাজের নাম। এই ধরনের যে কোনো একটা অ্যাকশন যখন বুঝাবে, কাজের নাম যখন বুঝাবে, তখনও সেটা হবে কি, নাউন। তো এগুলোই হচ্ছে সাধারণত নাউন, এবং সেন্টেন্সের মধ্যে যখন আমরা এই ধরনের শব্দগুলো দেখব আমরা অবভিয়াসলি সেগুলোকে নাউনের ক্যাটাগরিতে আমরা ফেলবো।
এবার চলো আমরা দেখে নিচ্ছি যে প্রনাউন বলতে আমরা কি বুঝি। প্রনাউন কি? প্রনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। সর্বনামটা কি? সর্বনামটা হচ্ছে আমরা সরাসরি নাম প্রকাশ না করে নামের পরিবর্তে আমরা ব্যবহার করব এই ওয়ার্ডগুলো। যেমন এ প্রনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ নাউন, নাউনের জায়গায় নাউনের স্থানে ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল হিসেবে যেমন এখানে বলা হয়েছে দেখো, সুমন ইজ এ গুড বয়, সুমন ভালো ছেলে। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এই হিটা কে? এই হিটা কিন্তু অবভিয়াসলি সুমন। আমরা কিন্তু এখানেও সুমন লিখতে পারতাম, কিন্তু এখানে সুমন না লিখে আমরা কি লিখেছি? হি লিখেছি, অর্থাৎ সুমনের পরিবর্তে এই হি ব্যবহার করা হয়েছে এখানে। সুতরাং এই হিটা হচ্ছে এক্ষেত্রে কি? প্রনাউন। হি অ্যাভয়েডস বাই হিজ প্যারেন্টস অর্ডার, সে তার পিতা মাতার নির্দেশ সে মান্য করে। তাহলে এই হিটকে সুমন, তাহলে সুমনের পরিবর্তে আমি ব্যবহার করেছি। তো এই জাতীয় আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা নামের পরিবর্তে ব্যবহার করি। যেমন এই ক্ষেত্রে একটা চার্ট দেওয়া আছে দেখো, দে, ইউ, উই, আওয়ার, আস, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার, ইটস, দেম, দেয়ার, দেয়ার্স, এই ধরনের ওয়ার্ডগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রনাউন। তো এটা অ্যাকচুয়ালি আমাদের ওই পিডিএফ ফাইলটা যেটা আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে আমি আপলোড করেছি তোমাদের প্রিপারেশনের জন্য। তো এইখানে আমি সংক্ষেপে তুলে ধরছি তোমাদের সামনে। বিস্তারিত পড়ার জন্য অবশ্যই আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে আসতে পারো, সাবস্ক্রিপশন নিতে পারো, তাহলে ডিটেলস পড়তে পারবে এবং এই আলোচনার উপর বেস করে কোন ধরনের এমসিকিউ গুলো পরীক্ষায় আসতে পারে ওই ধরনের এমসিকিউ গুলো এখানে ইনক্লুড করা আছে, ওইগুলো তোমরা স্টাডি করতে পারবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি অ্যাডজেক্টিভ, নাম বিশেষণ যেগুলা। তো অ্যাডজেক্টিভ কোনগুলা? অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইস এ নাউন অর এ প্রনাউন, কোন একটা নাউন বা কোন একটা প্রনাউনকে বিশেষিত করে। অর্থাৎ আমরা বাক্যের মধ্যে এমন কিছু শব্দ প্রকাশ করব, শব্দ উল্লেখ করব, যে শব্দগুলো ওই নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা এইসব কোনো কিছু বোঝাবে। যেমন এখানে এক্সাম্পল, রহিম ইজ এ গুড বয়, এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে একটা গুণ বা ভালো। অর্থাৎ এক্ষেত্রে রহিমের একটা গুণ প্রকাশ করেছে যার অর্থ হচ্ছে ভালো। কার গুণ প্রকাশ করেছে? রহিমের, তো নাউনটাকে কোয়ালিফাই করেছে। সুতরাং এই গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। একই রকম ভাবে শি ইজ এ বিউটিফুল গার্ল, এই বিউটিফুলটা কে বিউটিফুল? শি, অর্থাৎ প্রনাউনটাকে এক্ষেত্রে কি বিশেষিত করেছে, কোয়ালিফাই করেছে। সুতরাং এই বিউটিফুলটাও একটা কি? অ্যাডজেক্টিভ। জেসমিন ওয়ার্স এ ব্লু স্কার্ট, জেসমিন একটা নীল রঙের স্কার্ট পরিধান করেছে। তো এই ব্লুটা এক্ষেত্রে কিন্তু এই জেসমিনকে কিন্তু কি করেছে? বিশেষিত করেছে। সুতরাং এই ধরনের শব্দগুলো এগুলো প্রত্যেকটা হবে কি? অ্যাডজেক্টিভ। তো এবার চলো আমরা নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে ভার্ব। একটা বাক্যের মধ্যে যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝাবে সেই শব্দটাই হবে ভার্ব। যেমন যেমন আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। এক্ষেত্রে যে আমি গো যে ওয়ার্ডটা ব্যবহার করেছি যার অর্থ হচ্ছে যাওয়া এবং এটা হচ্ছে একটা কাজ করা, সুতরাং এটা হচ্ছে একটা ভার্ব। এই জাতীয় আমরা যত সেন্টেন্স আমরা লিখব এবং প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যেই ওয়ার্ডটা দিয়ে কোনো কাজ করা হওয়া এইসব বুঝাবে ওই ওয়ার্ডটাই হবে কি? ভার্ব। তো এক্ষেত্রে অনেকগুলো ভার্বের এক্সাম্পল দেওয়া আছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ ভার্ব রয়েছে। আমরা ওই ভার্বগুলো সম্পর্কে যত আমরা স্টক অফ ওয়ার্ডস আমাদের মধ্যে তৈরি করব আমরা ভার্ব সম্পর্কে জানতে পারবো, কারণ প্রত্যেকটা বাক্যের মধ্যে এই ধরনের ভার্বগুলো আমাদের ব্যবহার করতে হয়। তবে বেসিক কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলো প্রতিনিয়ত আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি, ওইগুলো তোমরা সবার আগে স্টাডি করবে। এবার আমরা দেখবো অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো ক্রিয়া বিশেষণটা কি? অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ এ ভার্ব, কোনো একটা ভার্বকে মডিফাই করে, একটা ভার্বকে নতুন রূপে তুলে ধরে সেন্টেন্সের মধ্যে। অ্যান অ্যাডজেক্টিভ, কোনো একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, ওর অ্যানাদার অ্যাডভার্ব অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তো ওইগুলোই হচ্ছে সাধারণত অ্যাডভার্ব। যেমন এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের। যেমন এক্ষেত্রে দেখো, সুইফটলি, ওয়েল, স্ট্রংলি, এই যে ওয়ার্ডগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা অ্যাডভার্ব। যেমন রানস সুইফটলি, সুইফটলি মানে খুব দ্রুত। তো সুইফট, সুইফটটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করে সুইফটলি করে দিয়েছে এলওয়াই যুক্ত করে, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করে দিয়েছে, এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তো একই রকম ভাবে আমরা যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে ভার্বটাকে প্রশ্ন করব, প্রশ্ন করেও কিন্তু আমরা এই অ্যাডভার্বটা পেয়ে যেতে পারি। যেমন আমরা হাউ দিয়ে যদি কোনো একটা সেন্টেন্সকে সেন্টেন্সের ভার্বকে যদি আমরা প্রশ্ন করি, যেমন এক্ষেত্রে একটা বাক্য, সে দ্রুত দৌড়ায়, হি রানস সুইফটলি, এটাকে যদি আমরা হাউ দিয়ে প্রশ্ন করি কেমন করে দৌড়ায়, উত্তরটা আসবে কি? সুইফটলি।
তাহলে এই সুইফটলিটা কি হবে? অ্যাডভার্ব। এভাবে আমরা অ্যাডভার্বগুলোকে খুঁজে বের করতে পারবো একটা সেন্টেন্স থেকে। আমরা যদি হোয়ার দিয়ে প্রশ্ন করি, যেমন হি কেম ইন দ্য মর্নিং, সে সকালে এসেছিল। হোয়ার, আমরা যদি কখন দিয়ে প্রশ্ন করি, হোয়েন দিয়ে, কখন এসেছিল, আনসারটা হবে মর্নিং। সুতরাং মর্নিংটা কি? মর্নিংটা হবে একটা অ্যাডভার্ব। তো এভাবে আমরা কোশ্চেন করে, আমরা যদি হোয়ার দিয়ে কোশ্চেন করি কোনো একটা সেন্টেন্সের ভার্বকে, যেমন হি লিভস হেয়ার, সে এখানে বাস করে। আমরা যদি প্রশ্ন করি হোয়ার মানে কোথায় বাস করে, আনসারটা আসবে কি? হেয়ার। অর্থাৎ এটাও হবে কি? একটা অ্যাডভার্ব। অর্থাৎ কখন, কোথায়, এর এইভাবে যখন আমরা প্রশ্ন করব, প্রশ্ন করে যখন একটা সেন্টেন্সের মধ্যে আমরা উত্তর খুঁজে পাবো, তখন সেটা কি হয়ে যাবে? সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। এভাবে আমরা অ্যাডভার্বগুলোকে আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ অ্যাডভার্বগুলো ভার্ব থেকে তৈরি হতে পারে, অ্যাডজেক্টিভ থেকে তৈরি হতে পারে, অথবা আমরা বাক্যের ভার্বকে আমরা হোয়ার দিয়ে, হোয়েন দিয়ে, এই ধরনের কোশ্চেনগুলো করেও আমরা অ্যাডভার্বগুলোকে খুঁজে বের করতে পারি। আবার অনেক সময় যখন একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তখনও একটা অ্যাডভার্ব তৈরি হতে পারে। যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। এই যে বাক্যটার মধ্যে গুড হলো কি একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যদি বলি হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে এই ভেরিটা, এই গুডটাকে কি করেছে? আর একটু মডিফাই করেছে। অর্থাৎ কতটুকু ভালো এটা প্রকাশ করেছে এই ভেরিটা। সুতরাং এই ভেরিটা কি হবে? এই ভেরিটা হবে এক্ষেত্রে অ্যাডভার্ব। যখন অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, কিভাবে করে? যেমন হি রানস সুইফটলি, সে দ্রুত দৌড়ায়। এখন যদি আমি বলি যে হি রানস ভেরি সুইফটলি, তাহলে এই ভেরিটা, এই সুইফটলিটাকে কিন্তু মডিফাই করছে। অর্থাৎ সে যে শুধু দ্রুতই দৌড়ায় না, খুব দ্রুত দৌড়ায়। তাহলে এই ভেরিটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব। এইভাবে আমরা অ্যাডভার্বগুলোকে চিহ্নিত করব বাক্যের মধ্যে। এবার চলো আমরা কথা বলছি প্রিপোজিশন নিয়ে, যার বাংলা অর্থ হচ্ছে প্রাধান্যই অব্যয়। প্রিপোজিশন গুলো কোনগুলো? ওইগুলো হচ্ছে কোনো একটা সেন্টেন্সের মধ্যে নাউনের আগে আমরা ব্যবহার করব, ব্যবহার করে অন্য নাউনের সাথে তার একটা সম্পর্ক আমরা তৈরি করে দেব। যেমন আই হ্যাভ এ, আই হ্যাভ এ লাভ ফর হিম, তার জন্য আমার ভালোবাসা রয়েছে। এক্ষেত্রে দেখো এই ফরটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। এক্ষেত্রে হিমের আগে, প্রনাউনের আগে আমরা এই ফরটা ব্যবহার করেছি, কারণ নাউন অথবা প্রনাউনের আগেই এই শব্দগুলো ব্যবহার করা হয়। ব্যবহার করে অন্য শব্দগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করে। কিভাবে সম্পর্ক? যেমন আই হ্যাভ এ লাভ, আমার ভালোবাসা রয়েছে। আমি যদি ফরটা ব্যবহার না করি, হিম লিখি, আমার ভালোবাসা রয়েছে তাকে, এটা কোনো অর্থ প্রকাশ করে না। কিন্তু আমি যদি বলি যে তার জন্য আমার ভালোবাসা রয়েছে, তাহলেই কিন্তু এটা একটা সুন্দর অর্থ প্রকাশ করে থাকে। একই রকম ভাবে টু, অন, অফ, আউট, ওভার, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রিপোজিশন, যেগুলো একটা সেন্টেন্সের মধ্যে আমরা নাউন বা প্রনাউনের আগেই আমরা ব্যবহার করে থাকি। এবার দেখো কনজাংশন। কনজাংশনের বাংলা কি? সংযোজক অব্যয়। তো সংযোজক অব্যয় কোনগুলা? যেমন দেখো, কনজাংশন ইজ এ ওয়ার্ড ইউজ টু জয়েন টু অর মোর সেন্টেন্সেস, দুইটা বা তার বেশি বাক্যকে জয়েন করতে, একসাথে যুক্ত করতে এটা ব্যবহার করা হয়। যেমন একটা এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হবে। যেমন হি ইজ পোর, যার অর্থ হচ্ছে সে গরিব। আরেকটা সেন্টেন্স দেখো, হি ইজ অনেস্ট, সে সৎ। এক্ষেত্রে দুইটা বাক্য রয়েছে, কিন্তু আমি একটা সেন্টেন্সে লিখতে পারি হি ইজ পোর বাট অনেস্ট। এই বাট মানে কি? কিন্তু। এই কিন্তু, এই ওয়ার্ডটা ব্যবহার করার ফলে কিন্তু এই দুইটা সেন্টেন্সের অর্থ একটা সেন্টেন্সে প্রকাশ পাচ্ছে। সে গরিব কিন্তু সৎ, তার মানে হচ্ছে হি ইজ পোর, সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। একই রকম ভাবে এক্ষেত্রে দেখো, করিম ওয়েন্ট দেয়ার, করিম সেখানে গিয়েছিল। রহিম ওয়েন্ট দেয়ার, রহিম সেখানে গিয়েছিল। তাহলে আমি দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে একসাথে যদি যুক্ত করি, করিম অ্যান্ড রহিম ওয়েন্ট দেয়ার, তাহলে কিন্তু একই অর্থ প্রকাশ করছে। তাহলে এই অ্যান্ডটা কি? অ্যান্ডটা হচ্ছে একটা কনজাংশন, কারণ এটা যুক্ত করতে ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা সর্বশেষ আরেকটা পর্ব, যেটা হচ্ছে ইন্টারজেকশন। তো ইন্টারজেকশনের বাংলা কি? আবেগ সূচক অব্যয়। আবেগ সূচক অব্যয় কোনগুলা? যেমন ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস সাম স্ট্রং অ্যান্ড সাডেন ফিলিং আর ইমোশন, কোনো একটা ভাব, আবেগ, এগুলো প্রকাশ করবে। কোন ধরনের ওয়ার্ডগুলো? যেমন ফাই, ইউ আর এ থিফ, ছি তুমি একটা চোর। এখানে এই যে ফাই শব্দটা ব্যবহার করা হয়েছে, যার অর্থ কি? ছি। তাহলে এটা হচ্ছে একটা ইন্টারজেকশন। হ্যালো, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? এই হ্যালোটা দিয়েও কিন্তু আমরা হঠাৎ করে একটা আবেগ প্রকাশ করেছি। তাহলে হ্যালোটা হচ্ছে কি? একটা ইন্টারজেকশন। একই রকম ভাবে হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলাটা জিতে গেছি। তাহলে এই হুররেটা আনন্দ প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করেছি। হাস, যার অর্থ হচ্ছে চুপ, এটাও আমরা হঠাৎ একটা বিস্ময় বা কোনো একটা আবেগ আমরা প্রকাশ করি। অর্থাৎ এই ইন্টারজেকশন গুলো তোমাদের চিনতে কোনো অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটা ইন্টারজেকশন সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডের পরে একটা এক্সক্লেমেটরি সাইন থাকবে।
এটা দিয়েই তুমি সহজে বুঝতে পারবে যে এটা হচ্ছে ইন্টারজেকশন। এবার এই আলোচনার উপরে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, সুতরাং এই মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো পিডিএফেই রয়েছে। এই পিডিএফটা স্টাডি করার জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনে আসতে হবে, সাবস্ক্রিপশন নিতে হবে। তাহলে এই এমসিকিউগুলো যখন তুমি স্টাডি করবে তাহলে পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে তুমি সেগুলো অ্যাটেম্প্ট করবে সেই সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তো এটা ছিল আমাদের বেসিক লেভেলের ক্লাস। আগামীতে আবারও আমরা এই পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো, ক্লাস করব, যেটা হবে অ্যাডভান্স লেভেলের ক্লাস। আরো খুঁটিনাটি বিষয়গুলো তখন আমাদের ওই ক্লাসে উঠে আসবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা জয়েন করবে এবং ক্লাসটি দেখবে।